ভারতে লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ-তরুণী হাতে ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না কেন? আজকের দিনে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। চলুন স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়ার রিপোর্টের উপর ভিত্তি করে এই সংকটের একেবারে গভীরে যাওয়া যাক আর দেখে নিই 2026 সাল নাগাদ ছবিটা। শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। ভারতে 25 বছরের কম বয়সী গ্র্যাজুয়েটদের প্রায় 40% বেকার। ভাবা যায় প্রতি 10 জনের 4 জন। এই একটা সংখ্যায় কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর। তো এই জটিল সমস্যাটা ঠিকভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব গ্র্যাজুয়েট প্যারাডক্স নিয়ে, মানে ডিগ্রি বাড়ছে অথচ চাকরি কমছে কেন। এরপর দেখব দেশের বিভিন্ন রাজ্যে চাকরির বাজারের মধ্যে তফাৎটা কোথায় আর কেনই বা এই সংকট তৈরি হচ্ছে। আমরা এটাও দেখব যে নারীরা কিভাবে আরও বেশি করে এর শিকার হচ্ছেন। আর সবশেষে অবশ্যই সমাধানের পথ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম বিষয় গ্র্যাজুয়েট প্যারাডক্স দিয়ে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে দেখুন কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, হু করে বাড়ছে ডিগ্রিধারীর সংখ্যাও, কিন্তু অন্যদিকে একটা ভালো মাইনের মানে একটা স্থায়ী চাকরি পাওয়াটা যেন দিন দিন সোনার হরিণ হয়ে যাচ্ছে। এই যে অদ্ভুত একটা বৈপরীত্য, এটাই হলো প্যারাডক্স। একবার সংখ্যাগুলোর দিকে তাকালেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গুরুতর। প্রতি বছর প্রায় 50 লক্ষ নতুন গ্র্যাজুয়েট চাকরির বাজারে আসছে, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল এখনকার মোট তরুণ বেকারের প্রায় 67% হল গ্র্যাজুয়েট। মাত্র কয়েক বছর আগেও এই সংখ্যাটা 46% ছিল। আর দেখুন তরুণ গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার গত 40 বছরেও খুব একটা বদলায়নি। মানে সমস্যাটা বহুদিনের এবং খুবই গভীর। একটা ভালো চাকরি মানে একটা হোয়াইট কলার জবের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা এখন আকাশ-পাতাল। ভেবে দেখুন একবার, বেকার হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে পুরুষ গ্র্যাজুয়েটদের মধ্যে মাত্র 7% একটা স্থায়ী চাকরি খুঁজে পায়। আর তাদের মধ্যেও মাত্র 3.7% কপালে সেই কাঙ্ক্ষিত হোয়াইট কলার চাকরি জোটে। তার মানে ভালো চাকরি পাওয়াটা এখন আর নিয়ম নয়, বরং ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে চাকরির সংকট, এটা কি সব জায়গায় একই রকম? না, একদমই না। দেশের বিভিন্ন প্রান্তে এর ছবিটা একেবারেই আলাদা। চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। এই টেবিলটা দেখুন, এখানে ভারতের 3টে আলাদা ছবি ফুটে উঠছে। একদিকে গোয়া বা কেরালার মতো রাজ্য, যেখানে শিক্ষার হার ভালো কিন্তু সেই অনুযায়ী চাকরি নেই, একেই বলে শিক্ষিত বেকারত্ব। আবার অন্যদিকে তামিলনাড়ুর মতো কিছু রাজ্য আছে যারা শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন চাকরি তৈরি করতে বেশ সফল। আর ত্রিপুরা বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে বেকারত্বের হার কম দেখালেও তার কারণ হল অনেকেই সেখানে ভালো চাকরির অভাবে কৃষিকাজ বা ছোটখাটো ইনফর্মাল কাজ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এমন একটা সংকট তৈরি হলো? এর পেছনের মূল কারণগুলো ঠিক কি? চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। এবার আমরা দেখব এই সংকটের কাঠামোগত কারণগুলো। মানে সমস্যাটা যে শুধু চাকরির অভাব তা নয়, এর পেছনে আরও অনেক জটিল বিষয় আছে যেগুলো অর্থনীতির সাপ্লাই এবং ডিমান্ড দুটো দিককেই প্রভাবিত করছে। এই পরিস্থিতিকে একটা পারফেক্ট স্টর্ম বলা যেতে পারে, যেখানে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে। প্রথমত, ডিগ্রির সংখ্যা বাড়লেও চাকরির জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটার অভাব রয়েই গেছে। দ্বিতীয়ত, সরকারি চাকরির মোহ এতটাই বেশি যে লক্ষ লক্ষ তরুণ-তরুণী বছরের পর বছর শুধু তার প্রস্তুতি নিতে গিয়েই বেকার থাকছেন। তৃতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অটোমেশন অনেক এন্ট্রি লেভেলের চাকরি কেড়ে নিচ্ছে। আর চতুর্থত, সস্তা ইন্টারনেট ডেটা আর সোশ্যাল মিডিয়ার নেশায় অনেকে দীর্ঘমেয়াদী স্কিল ডেভেলপমেন্টের বদলে অনলাইন বিনোদন বা অল্প সময়ের আয়ের পেছনে ছুটছে। এবার একটা খুব জরুরি দিকে নজর দেয়া যাক। এই চাকরির সংকট কিন্তু নারী ও পুরুষের ওপর সমানভাবে প্রভাব ফেলছে না। শিক্ষিত নারীদের জন্য এই লড়াইটা আরও অনেক বেশি কঠিন, আরও অনেক বেশি জটিল। ধরুন পুরুষ গ্র্যাজুয়েটের কথাই যদি বলি, তাদের মধ্যে বেকারত্বের হার প্রায় 10.6%। সংখ্যাটা অবশ্যই চিন্তার, কিন্তু এটাই কিন্তু পুরো গল্পটা নয়। কিন্তু যখনই আমরা নারী গ্র্যাজুয়েটদের দিকে তাকাচ্ছি, ছবিটা পুরোপুরি বদলে যাচ্ছে। সংখ্যাটা প্রায় দ্বিগুণ, 20.4%। এই পরিসংখ্যানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সুযোগের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে পার্থক্যটা ঠিক কতটা বিশাল। এর পেছনে কিন্তু অনেক গভীর সামাজিক কারণ লুকিয়ে আছে। যেমন পারিবারিক ও সামাজিক চাপে অনেক শিক্ষিত নারী চাকরির জন্য নিজের শহর বা বাড়ি ছেড়ে বাইরে যেতে পারেন না। তার উপর আছে যাতায়াতের নিরাপত্তা আর কাজের জায়গার পরিবেশ নিয়ে চিন্তা। আর ঘরের কাজ বা সন্তান পালনের অসম দায়িত্ব তো আছেই, যা তাদের কর্মজীবনের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তাটা কি? চলুন
আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে এই রিপোর্টের প্রস্তাবিত কিছু বাস্তবসম্মত সমাধানের দিকে নজর দেয়া যাক। রিপোর্ট অনুযায়ী এই সংকট মোকাবিলা করতে হলে আমাদের 4টি দিকে একসাথে নজর দিতে হবে। প্রথমত, পড়াশোনার জগতের সাথে ইন্ডাস্ট্রির একটা মজবুত যোগাযোগ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ছোট ও মাঝারি শিল্পগুলোকে এমএসএমই নতুন চাকরি তৈরিতে উৎসাহ দিতে হবে। তৃতীয়ত, নারীদের জন্য কর্মক্ষেত্রের বাধাগুলো সরাতে হবে। আর চতুর্থত, বড় শহরগুলোর বাইরেও শিল্পকে ছড়িয়ে দিতে হবে। এই ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন ধরুন, কলেজের শেষ বছরেই এআই টুলস বা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ের মতো প্রয়োজনীয় স্কিল শেখানো বাধ্যতামূলক করা। ছোট বা মাঝারি কোম্পানিগুলো নতুন গ্র্যাজুয়েট নিয়োগ করলে তাদের ট্যাক্সে ছাড় দেওয়া। নারীদের জন্য নিরাপদ পাবলিক ট্রান্সপোর্ট আর কম খরচে চাইল্ড কেয়ারের ব্যবস্থা করাটাও খুব জরুরি। আর বড় শহরগুলোর ওপর চাপ কমাতে টায়ার 2 ও টায়ার 3 শহরগুলোতে নতুন আইটি পার্ক বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে বিনিয়োগ করা প্রয়োজন। তো সব শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ভারতের এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী, যা দেশের সবচেয়ে বড় শক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবার কথা, সেটাই কি সঠিক পদক্ষেপের অভাবে একটা ডেমোগ্রাফিক ডিজাস্টার বা জনসংখ্যাতাত্ত্বিক বিপর্যয়ে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর আসলে লুকিয়ে আছে আগামী